আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ডিভিডেন্ড ডিসিশনের লেকচার 7-এ চলে আসছি। আমরা গত ক্লাসগুলোতে ওয়াল্টার মডেল, গর্ডনস মডেল, এরপরে হচ্ছে মডেলের ম্যাথগুলো করছিলাম। এরপরে মিসিং যে দেওয়া থাকে, মিসিংগুলো কীভাবে বের করা লাগে, সূত্র থেকে কিভাবে বের করতে হবে, সেগুলো আমরা শিখছিলাম। আজকে দেখি আমরা আরেকটা ক্লাস করি। এখানে বলা হয়েছে মধুমতি লিমিটেড হ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 10 crore বা 10 কোটি টাকা, ডিভিডেন্ড ইন্টু 10 লাখ অর্ডিনারি শেয়ার, 10 লাখ অর্ডিনারি শেয়ার। এরপরে রেট অফ রিটার্ন অফ দ্য কোম্পানি 18%। রেট অফ রিটার্ন মানে কি? অফ দ্য কোম্পানি কত পার্সেন্ট? 18%। এটা হচ্ছে আমাদের আর মান। রেট অফ রিটার্ন মানে কি? আর মান। আর এই যে কস্ট অফ ক্যাপিটাল সরাসরি দেওয়া আছে, বলা আছে। তাহলে কস্ট অফ ক্যাপিটাল কে এর মান কত? 12%। কস্ট অফ ক্যাপিটাল বা কে ই বা কে কত? 12%। এখন আমাদের দেখো, ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আসি, সুন্দরভাবে বোঝাচ্ছি, তোমরা বুঝবা। জাস্ট মাথা ঠান্ডা রেখে বুঝতে থাকো। না বুঝলে অবশ্যই আমাকে বলবা পরবর্তীতে। অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল অনুযায়ী করতে হবে এই ম্যাথ। ক্লিয়ার? 1 নম্বর বলছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য শেয়ার ইফ 40% or 80% অফ দ্য আর্নিংস আর ডিস্ট্রিবিউট অ্যাজ ডিভিডেন্ড। দেখো এখানে বলছে কি, যদি তোমার প্রাইস অফ দ্য শেয়ার 40%, যে তোমার আর্নিংস হবে, যে তোমার আর্নিংস আছে, এখানে আমাদেরকে দেওয়া আছে, সরাসরি আর্নিংস দেওয়া আছে। আর্নিংস এখানে আমাদের দেওয়া নেই। আমাদের যে আর্নিংস হবে, সে আর্নিংসের হবে 80% আর 40% দিয়ে ম্যাথ করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে ডিভিডেন্ড হিসেবে। আর্নিংস এখানে এই যে আমাদের কীভাবে বের করতে হবে, আর মান থেকে আমরা আর্নিংস বের করতে হবে। দেখো আমরা এটা করবো এখন, তোমরা আমাদের আবার বোঝার ট্রাই করো। আমাদের যে আর্নিংস আছে, আর্নিংসের 40% অথবা 80% ডিভিডেন্ড হিসেবে প্রদান করতে হবে। এখন যদি তুমি 40% প্রদান করো, যদি তুমি 80% প্রদান করো, তাহলে মার্কেট প্রাইস কত হবে? তাহলে প্রাইস অফ দ্য শেয়ার কত হবে? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য শেয়ার? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য শেয়ার? এই শেয়ার কত হবে? শেয়ার মূল্য কত হবে ওয়াল্টার মডেলের? তাহলে আমাদের সূত্র কি? পি সমান সমান ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ই ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে ই। এই সূত্র, অর্থাৎ পি সমান সমান মানে কি? প্রাইস অফ দ্য শেয়ার বের করা লাগবে। যদি আমাদের আর্নিংসের 40% ডিভিডেন্ড প্রদান করা হয়, যদি আমাদের আর্নিংসের 80% ডিভিডেন্ড প্রদান করা হয়, তাহলে আমরা দুইভাবে করতে হবে এটা। প্রথমে আর্নিংস 40% দিয়ে করতে হবে, এরপরে 80% দিয়ে করতে হবে। আর্নিংসের টাকা কীভাবে বের করা লাগবে আমরা সেটা দেখাচ্ছি। তাহলে প্রথমটা আমরা মার্কেট প্রাইস বের করব কীভাবে? 40% আর 80% ধরে। 2 নম্বরে দেখো, হোয়াট ইজ দ্য অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও ফর দ্য ফার্ম অ্যান্ড হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট অপটিমাম পে আউট রেশিও। আচ্ছা, প্রথম বলছে হোয়াট ইজ দ্য অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও ফর দ্য ফার্ম। অপটিমাম পে আউট রেশিও কত হবে এই ফার্মের জন্য? আমরা অপটিমাম পে আউট রেশিও কীভাবে নির্ণয় করি? তুলনা করে আর কে এর মধ্যে তুলনা করে। কে ই থেকে যদি আর এর মান বড় হয়, কস্ট থেকে যদি রিটার্ন বড় হয়, তাহলে সেটা অপটিমাম কী হবে? 0 হবে, অর্থাৎ গ্রোথ ফার্ম। আর এর মান বেশি মানে তোমার গ্রোথ ফার্ম। আর গ্রোথ ফার্ম মানে আমরা শিখছিলাম অপটিমাম পে আউট রেশিও 0। তাহলে এখন দেখো, এখানে আমরা যদি এখানে সরাসরি দেখি, আমাদের কে এর মান কত? 12%। আর এর মান হলো 18%। তার মানে আর এর মান তোমার বেশি, তুমি 12% খরচ করে 18% তুমি লাভ পাচ্ছ, বেশি পাচ্ছ। তার মানে এটা গ্রোথ ফার্ম। আর গ্রোথ ফার্ম হলে তোমার অপটিমাম পে আউট রেশিও হলো 0। আর 0 হলে তখন এখন আমাদের বলছে 0 দ্বারা কী হবে? যদি আমাদের ফার্ম অ্যান্ড হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট অপটিমাম পে আউট রেশিও। তাহলে অপটিমাম পে আউট রেশিও দিয়ে তোমার সে প্রাইস অফ শেয়ার কত হবে। তার মানে আমরা সেই একই সূত্র ইউজ করবো, ওয়াল্টার মডেলের সূত্র ইউজ করে। তখন আমাদের অপটিমাম পে আউট রেশিও বা ডিভিডেন্ড পে আউট রেশিও ধরা লাগবে 0% ধরা লাগবে। কারণ আমরা ওই যে গত ক্লাসে শিখছিলাম যে ওয়াল্টার মডেলের 3টা পে আউট রেশিও আছে। একটা হলো 0%, একটা হলো 50%, আর একটা হলো 100%। গ্রোথ ফার্ম হলে আমাদের সেটা 0% পে আউট হয়। তাহলে এখানে আমাদের সেই একই সূত্র দিয়ে ডিভিডেন্ড ধরতে হবে 0% লাস্ট। ডিভিডেন্ড পে আউট 0% দিয়ে করবো, ম্যাথ করবো, তোমরা বুঝতে পারবে। আগে এমনি বলো। 3 নম্বর বলছে শিয়াল ইউর অ্যান্সার চেঞ্জ ইফ দ্য প্রবাবিলিটি রেট ইজ অ্যাজিউমড 50%।
বলছে তোমার যদি প্রফিটেবিলিটি বা মুনাফা অর্থাৎ আমরা আর্নিংস পার শেয়ার যেটা বের করব সেটা যখন আমাদের 50% হবে, যখন 50% হবে তখন তোমার অ্যান্সার কি চেঞ্জ হবে এটা বলছে। যদি আমাদের আর্নিংস 50% হয় তাহলে বা সেটা কি অ্যান্সার কি চেঞ্জ হবে? প্রফিটেবিলিটি মানে কি না আর্নিংস হলো, এটা হলো আর্নিংস রেট যদি 50% হয় তাহলে তোমার কি সেখানে অ্যান্সার চেঞ্জ হবে, এটাই আর কি বলছে। চলো আগে আমরা ওয়ার্কিংস নোট করে নিই। এখন আমরা আগে নোটগুলো দেখি। প্রাইস অফ শেয়ার, আমরা প্রত্যেকটা শেয়ারের মূল্য আগে বের করে নিই, যেহেতু আমাদের এগুলো টাকায় দেওয়া আছে। এখানে 10 কোটি মানে কি 10 কোটি টাকা, আর আমাদের অর্ডিনারি শেয়ার কত আছে 10 লাখ। আমাদের হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে 10 কোটি টাকা, শেয়ার হচ্ছে 10 লাখ। তাহলে 10 কোটিকে আমরা 10 লাখ দিয়ে ভাগ দেবো। দেখো ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট হচ্ছে 10 কোটি টাকা, নাম্বার অফ শেয়ার হচ্ছে 10 লাখ। 10 লাখ দিয়ে করলে আমরা পাবো হলো প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা। তাহলে আমরা শেয়ার মূল্য পেয়ে গেছি 100 টাকা। প্রাইস অফ শেয়ার কত? 100 টাকা। অর্থাৎ আমাদের যে শেয়ার ক্যাপিটাল আছে 10 কোটি, এটা দিয়ে নাম্বার অফ শেয়ার টোটাল শেয়ার দিয়ে ভাগ দিলে আমরা টাকা পাবো, প্রত্যেকটা শেয়ারের মূল্য পাবো। তো প্রত্যেকটা শেয়ারের মূল্য হলো 100 টাকা। পরবর্তীতে আসো 2 নম্বর বলছে ইপিএস। এখন আমরা যে শেয়ারের মূল্য বের করছি সেটার উপর ইপিএস বের করতে হবে বা আর্নিংস পার শেয়ার বের করতে হবে। এই কোশ্চেনে কিন্তু আমাদের আর্নিংস পার শেয়ার দেওয়া নাই। এখন আমাদের এখানে আর্নিং কত হয়েছে সেটা বের করা লাগবে। আর্নিংস বের করতে হবে প্রাইস পার শেয়ার ইন্টু রেট অফ রিটার্ন। আর্নিংস পার শেয়ার কীভাবে বের করবো? প্রাইস পার শেয়ার ইন্টু রেট অফ রিটার্ন। প্রাইস পার শেয়ার কত? 100 টাকা। আমরা এই যে প্রাইস পার শেয়ার বা শেয়ার প্রতি মূল্য হচ্ছে 100 টাকা বের করছি। 100 টাকা, রেট অফ রিটার্ন হলো 18%। তাহলে 100 টাকার উপর 18% করলে 18 টাকা। তার মানে আমাদের প্রাইস শেয়ার কত? 18 টাকা। প্রতি শেয়ারের মূল্য কত আমরা পাচ্ছি? 18 টাকা করে পাচ্ছি। তাহলে রেট অফ রিটার্ন কত হচ্ছে এখানে? 18 টাকা। তাহলে আমাদের ইপিএসটাও নির্ণয় করা হলো 18 টাকা। কীভাবে নির্ণয় করব? প্রতি শেয়ারের মূল্য ইন্টু রেট অফ রিটার্ন, এই যে 18 টাকা ইপিএস আমরা পাইলাম। 3 নম্বরে বলছে আমাদের কি দেখো, 3 নম্বরে আমরা কি ওয়ার্কিং করছি? ডিভিডেন্ড পার শেয়ার এট 40% পে আউট রেশিও। এখন তুমি 40% ডিভিডেন্ড দেবে। আমরা ডিভিডেন্ড দিই কিসের উপর? আর্নিংস পার শেয়ারের উপর বা আয়ের উপর। এখন আমরা আর্নিংস পার শেয়ার কত পাইছি? 18 টাকা। 18 টাকা, তাহলে 40% তুমি ডিভিডেন্ড দেবা। আমরা বলছি যে আর্নিংস হয় সেটার একটা অংশ রিটেনশন হিসেবে কোম্পানিতে জমা রাখে, আর একটা অংশ লভ্যাংশ হিসেবে বা ডিভিডেন্ড পে আউট রেশিও হিসেবে শেয়ার হোল্ডারদেরকে দেয়। এখন আমাদের বলছে ডিভিডেন্ড পার শেয়ার 40% পে আউট রেশিও। কোশ্চেনে এগুলো আমাদের বলছে, এই যে 40% আর 80% আর্নিংসের উপর ডিস্ট্রিবিউট করতে ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড পার শেয়ার কত? 40% পে আউট রেশিও। তো 18 টাকা হচ্ছে আমাদের আর্নিংস, এটার উপর 40% করলে কত হয়? 7.20 টাকা। এরপর ডিভিডেন্ড পার শেয়ার 80% পে আউট রেশিও, তাহলে 18 টাকা হচ্ছে আর্নিংস। প্রতি শেয়ারের মূল্য হচ্ছে 18 টাকা ইন্টু 80%। 80% করলে কত হয়? 18 টাকা 14.40%। তাহলে আমরা 40% দিয়ে ডিভিডেন্ড পার শেয়ার বের করছি, অর্থাৎ ডি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি সূত্রের। ডিভিডেন্ড পার শেয়ারের মান কত? 40% পাইছি, 7.2%। এরপর ডিভিডেন্ড পার শেয়ার কত পাইছি আমরা? 14.40%, 80%-এ 40 টাকা পাইছি আর্নিংস প্রতি শেয়ারে। আমরা তাহলে ডিভিডেন্ড পার শেয়ার কত পাইছি? 14.40 টাকা 80%-এ। অর্থাৎ তোমরা দেখো, তাহলে আমাদের ওয়ার্কিংসটা আবার একটু বোঝার ট্রাই করো। ওয়ার্কিংসটা নির্ণয় করতে হবে। আমাদের প্রথমে যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে আমরা যদি দিয়ে ভাগ করি, 10 লাখ শেয়ার দিয়ে ভাগ করি, যেহেতু অর্ডিনারি শেয়ার 10 লাখ, শেয়ার দিয়ে ভাগ করলে প্রতিটা শেয়ারের মূল্য পাবো। প্রতিটা শেয়ারের মূল্য আমরা 100 টাকা পাইছি। এখন আমাদের প্রতিটা শেয়ার থেকে আমরা কত টাকা আয় করতেছি সেটা বের করা লাগবে। প্রতিটা শেয়ার থেকে কত টাকা আয় করতেছে আমাদের এখানে বলছে কি, তুমি দেখো রেট অফ রিটার্ন অফ দ্য কোম্পানি 18%, মানে প্রতি শেয়ার থেকে 18% রিটার্ন পাচ্ছ।
তার মানে তুমি যে 100 টাকা খরচ করতেছো এটা থেকে 18% তুমি রিটার্ন পাচ্ছ। ওকে, তাহলে দেখো এখন আমাদের ইপিএস নির্ণয় করবো কীভাবে, প্রাইস পার শেয়ার, রিটার্ন পাচ্ছে আমরা 18 টাকা করে, তাহলে রিটার্ন যেটা পাচ্ছ সেটা তোমার আর্নিংস পার শেয়ার, প্রতি শেয়ারের তোমার যে টাকা পাচ্ছ সেটাই, প্রাইস পার শেয়ার ইন্টু রেট অফ রিটার্ন, প্রাইস পার শেয়ার 100 টাকা ইন্টু 18%, 18 টাকা, এটা হলো আর্নিংস পার শেয়ার, প্রতি শেয়ারের যে আয় হচ্ছে সেটাই, প্রতি শেয়ারের আয় কত, 18 টাকা। এখন আমাদের প্রতি শেয়ারের যে আয় সেটার উপর আমরা 40% করবো, ডিভিডেন্ড দেবো 7.2 টাকা। এরপরে প্রতি শেয়ারের যে আয় সেটার উপর আমরা 80% ডিভিডেন্ড পে আউট করবো, কত, 14.40 টাকা। এই 18 টাকার উপর বাকি দুইটা 40 আর 80% করে নিছে। এখন ম্যাথ দেখো, অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল উই নো দ্যাট মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট 40% পে আউট রেশিও। আমাদের প্রথমে কি বলছে, এই যে 40% আর 80% দিয়ে ডিভিডেন্ড পে আউট করে করতে, তাহলে এই দেখো প্রথমে 40% দিয়ে করছি। আমাদের সূত্র কি, পি সমান সমান মার্কেট প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস সমান সমান ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে ই, এটা হলো আমাদের সূত্র। এখন এই যে ডিভিডেন্ড পার শেয়ার আমরা দেখো প্রথমে 40% দিয়ে করতেছি, এই যে এখানে লিখে দিয়েছে মার্কেট প্রাইস পার শেয়ারের 40% পে আউট রেশিও, 40% পে আউট রেশিও ডিভিডেন্ড পার শেয়ার বা ডিপিএস বা ডি কত পাইছি, 7.2 টাকা, সেজন্য আমরা এখানে 7.2 টাকা লিখলাম। ক্লিয়ার। আবার ডি বের করে আরেকটা সূত্র হচ্ছে সমান ইপিএস ইন্টু ডিপি রেশিও, এটা যেখানে এখানেও বের করছে আবার এখানেও দেখাইতেছি, দুইটা একে। ইপিএস কত, 18 ইন্টু ডিপি রেশিও হলো 40%, এই 40% সেই 7.20 টাকায়, তো 7.20 টাকা প্লাস আর এর মান কত, আর এর মান হলো 18%, সেজন্য 0.18 ডিভাইডেড বাই কে এর মান কত, কোশ্চেনে দেওয়া আছে আমাদের 12%, তো 12% হলো 0.12, এরপরে হচ্ছে ই মাইনাস ডি, ই হচ্ছে 18, ডি হচ্ছে 7.20, ই মানে কি আর্নিংস পার শেয়ার, এই আর্নিংস পার শেয়ার 18, এরপরে ডি হচ্ছে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার 7.20 টাকা, ডিভাইডেড বাই কে ই হলো 12% দিলাম, তারপরে ক্যালকুলেশন করলে আমাদের গুণভাগ করলে আসে হলো 195 টাকা। ওকে, 195 টাকা। তাহলে আমরা ডিভিডেন্ড 40% প্রদান করে প্রথমটা করলাম। এখন মার্কেট প্রাইস পার শেয়ার নির্ণয় করা লাগবে যখন 80% ডিভিডেন্ড প্রদান করবে। এখন কীভাবে, যখন 80% ডিভিডেন্ড প্রদান করবে তখন মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার কত হবে, তো কারেন্ট মার্কেট প্রাইস সমান সমান একই শুধু ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। এখন 80% আমরা কত পাইছি দেখো, 80% আমাদের ডিভিডেন্ড পার শেয়ার কত পাইছি, 14.40 টাকা, সেজন্য আমাদের ডিভিডেন্ড পার শেয়ার বা ডি লিখছি 14.40, আর এর মান যা আছে সব একে, জাস্ট ডি জায়গায় আমাদের চেঞ্জ হয়েছে, আর সব একে, 14.40 প্লাস আর হচ্ছে 18%, সেজন্য এটাকে লিখছি 0.18 ডিভাইডেড বাই কে 0.12, তো 18 মাইনাস 14.40 যে ই মাইনাস ডি ডিভাইডেড বাই, এরপরে গুণভাগ যোগ করার পরে আসে হলো 165 টাকা। ওকে, তাহলে আমাদের মার্কেট প্রাইস দুইভাবে নির্ণয় করতে বলছে, একটা হলো যখন 80% ডিভিডেন্ড 40% ডিভিডেন্ড প্রদান করবে, আরেকটা হলো যখন 80% ডিভিডেন্ড প্রদান করবে। ডিভিডেন্ড দিই কিসের থেকে আমরা, ইপিএস থেকে, আর্নিংস পার শেয়ার থেকে আমরা ডিভিডেন্ড দিই। ওকে, তাহলে প্রথম রিকোয়ারমেন্ট তোমরা বুঝতে পারছো, এক নম্বর রিকোয়ারমেন্ট, এই যে 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের শেষ, এই যে 1 নম্বর রিকোয়ারমেন্ট 40% দিয়ে 80% দিয়ে মার্কেট প্রাইস নির্ণয় করছে। 2 নম্বরে, হোয়াট ইজ দ্য অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও ফর দ্য ফার্ম, হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার। আমাদের প্রথমে অপটিমাম পে আউট রেশিও কত সেটা দেখতে হবে, তারপরে সেই রেশিও দিয়ে আবার মার্কেট প্রাইস নির্ণয় করতে হবে, একই সূত্র। এখন আসো অপটিমাম পে আউট রেশিও দেখি, আমাদের আর এর মান হচ্ছে 18%, কে এর মান বা কষ্ট হচ্ছে 12%, তার মানে কস্ট থেকে তোমার আয় বেশি, তাহলে এটা গ্রোথ ফার্ম। আর গ্রোথ ফার্ম হলে আমরা গত ক্লাসে কী শিখছিলাম, গ্রোথ ফার্ম হলে আমাদের অপটিমাম পে আউট রেশিও হলো 0, গত ক্লাস আমরা বেসিকে এটা দেখছিলাম, অপটিমাম রেশিও 0 হবে। তো সেই জন্য দেখো 2 নম্বর রিকোয়ারমেন্ট, অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও হেয়ার আর গ্রেটার দ্যান কে or 18% গ্রেটার দ্যান 12%, মানে কি তোমার কে থেকে আর বড়,
12% থেকে 18% বড়। সো অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল ইটস গ্রোথ ফার্ম। তাহলে এটা কী ফার্ম? গ্রোথ ফার্ম। তোমার ব্যয় থেকে আয় বেশি হয়েছে, রিটার্ন বেশি হয়েছে। সো অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও উইল বি 0। এটা আমাদের সূত্র অনুযায়ী আমরা ওয়াল্টার মডেলের তিনটা বলছিলাম যে 0, 15 আর হলো 100%, তিনটা গ্রোথ ফার্ম হলে 0%। এখন 0% ধরে আমাদের ম্যাথ করা লাগবে। ওকে, তাহলে দেখো, হোয়েন দ্য অপটিমাম পে আউট রেশিও ইজ 0 দেন প্রাইস অফ শেয়ার। এখন প্রাইস অফ শেয়ার নির্ণয় করতে হবে ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। ডির মান কত আমাদের? দেখো, ডির মান আমরা কীভাবে বের করি? ইপিএস ইন্টু ডিপি রেশিও। ডিপি রেশিও আমরা কত পাইছি? 0%। ডিভিডেন্ড পে আউট রেশিও 0%। ইপিএস হলো 18 ইন্টু 0। এখন কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে 0 হবে, সেই জন্য আমাদের ডির মান কত? 0। আর আর এর মান কত? 18%। কে এর মান কত? 12%। এগুলোকে ডেসিমেলে 0.18, এরপরে 0.12 লিখছে। এর মানে হলো আর্নিংস পার শেয়ার হলো 18 মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশিও হলো 0। ডিভিডেন্ড পার শেয়ার হলো 0 টাকা। এই 0 যেটা বের করলাম 0 ডিভাইডেড বাই ক্যালকুলেশন করলে আসে হলো আমাদের 225 টাকা। ক্লিয়ার? ক্যালকুলেশন করলে কত আসে? 225 টাকা। তাহলে দেখো, আমাদের প্রথমে অপটিমাম পে আউট রেশিও নির্ণয় করতে হবে। দুইটার মধ্যে তুলনা করব। আর কে এর মধ্যে, আর কে এর মধ্যে যদি আর বড় হয় তাহলে সেটা হলো আমাদের গ্রোথ মডেল। যদি আর ছোট হয়, যদি আর এখানে ছোট হতো 12% তো কে 18% হতো, তাহলে তখন আমাদের সেটা হতো ডিক্লাইনিং ফার্ম। তখন আমাদের অপটিমাম পে আউট রেশিও হইতো 100%। আর যদি আমাদের এখানে হইতো 12% সমান 12%, দুইটাই যদি সমান হইতো তাহলে 12% সমান 12%, তখন হইতো নর্মাল ফার্ম। তখন আমরা করতাম 50% দিয়ে, যেহেতু আমাদের এটা গ্রোথ ফার্ম তো 0% দিয়ে করছে। দিন শেষে মার্কেট প্রাইস নির্ণয় করা লাগবে। ওকে, সূত্র একই। তাহলে আমাদের 2 নম্বরটাও গেল। এখন আসি 3 নম্বরটা। Shall your answer change if the profitability rate is assumed 50%? যদি তোমার 15% প্রফিটেবিলিটি রেট হয়, অর্থাৎ আর্নিংস পার শেয়ার যদি এখন তোমার 15% হয়, তাহলে তোমার অ্যান্সার কি চেঞ্জ হবে? সেটাই আর কি বলছে। তাহলে আমাদের এখন প্রফিটেবিলিটি কীভাবে বের করে? দেখো, ইফ 3 নম্বর রিকোয়ারমেন্ট, ইফ প্রফিটেবিলিটি রেট ইজ 15% দেন মার্কেট প্রাইস পার শেয়ার উইল বি। ইপিএস আমরা কীভাবে বের করছিলাম? প্রাইস পার শেয়ার ইন্টু রেট অফ রিটার্ন, প্রতি শেয়ারের মূল্য ইন্টু রেট অফ রিটার্ন। তাহলে এখন আমাদের রেট অফ রিটার্ন কত পার্সেন্ট দেয় বলছে? প্রফিটেবিলিটি 50% বলছে। প্রফিটেবিলিটির আরেক নাম কি? রেট অফ রিটার্ন। কি? রেট অফ রিটার্ন বা রেট অফ ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, দুটো একই। তাহলে ইপিএস এখন আমরা কীভাবে বের করব? প্রাইস পার শেয়ার হলে 100 টাকা। এখন বলছে প্রফিটেবিলিটি বা রেট অফ রিটার্ন হচ্ছে 15%, তাহলে আসে হলো 15 টাকা। ইপিএস তাহলে এখন 15 টাকা দিয়ে করতে হবে। দেখো, এখন সেই একই সূত্র, এখন জাস্ট ইপিএস আমরা 15 টাকা দিয়ে করব। দেখো, অ্যাট দি সিচুয়েশন 12% থেকে 15% বড়, তার মানে আমাদের আর এর মান বড়, কে এর মান হলো ছোট, সেজন্য আমাদের এটা হচ্ছে গ্রোথ ফার্ম। অপটিমাম ডিভিডেন্ড পে আউট উইল বি 0। কি? 0। আচ্ছা, এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের একটার সাথে আর একটা কানেক্টেড। কোশ্চেনে দেখো, প্রথমে আমাদের অপটিমাম পে আউট রেশিও বের করছে, এর মধ্যে মার্কেট প্রাইসের। এরপরে বলছে শেল ইউর অ্যান্সার চেঞ্জ ইফ দ্য প্রফিটেবিলিটি ইজ অ্যাজিউমড 15%। দেখো, এটার সাথে এটা কানেক্টেড, 2-এর সাথে 3 কানেক্টেড। এখানে যেরকম আমরা অপটিমাম পে আউট রেশিও বের করছি, ঠিক এখানেও আমাদের অপটিমাম পে আউট রেশিও বের করে ম্যাথ করা লাগবে। ক্লিয়ার? এখানেও আমাদের অপটিমাম পে আউট রেশিও বের করে ম্যাথ করা লাগবে। এখানে জাস্ট আমাদের একটা জিনিস পরিবর্তন হবে, সেটা হলো রেট অফ রিটার্ন, যেটা আমরা বের করছি অলরেডি, ইপিএসটা বের করছি। তো এখানেও আমাদের এখন কি করতে হবে? দুইটার মধ্যে তুলনা করতে হবে। এখন আমাদের দেখো, আর এর মান এখানে 15%, যেটা বলছে প্রফিটেবিলিটি, আর এর মান এখানে 50%, কে এর মান তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে 12%। তাহলে এখানেও দেখো 12% থেকে সে 15%ই কিন্তু বড়। আগেরটাতে কি ছিল? 12% থেকে 18% বড়, তারপরেও কিন্তু এটা বড়, এটা কিন্তু বড় ছিল।
আবার এইখানে এখন প্রফিটেবিলিটি যখন আমাদের রিটার্ন যখন কমাই আনছে 15% আনছে 18% থেকে, তারপরেও কিন্তু আমাদের 12% থেকে বড়, তার মানে আমাদের রিটার্ন কিন্তু বেশি হচ্ছে, 12% থেকে বেশি হচ্ছে। তাহলে এটা গ্রোথ ফার্ম, আর গ্রোথ ফার্ম হলে অপটিমাম পে আউট রেশিও হবে 0%। ক্লিয়ার? সেজন্য এখানে 0% বেশি। তাহলে সূত্র একই, কারেন্ট মার্কেট প্রাইস সমান সমান ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে ই। তাহলে এখন আমাদের ডি কীভাবে বের করি আমরা? ইপিএস ইন্টু ডিপি রেশিও। তো ডিপি রেশিও ইপিএস হলো আমাদের কত? এখানে 15 টাকা, যেহেতু এখানে 15%, এখানে 15 টাকা ইন্টু ডিপি রেশিও 0, কারণ 0 আমাদের, তো 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হবে, সেজন্য এখানে 0। আর এর মান এখানে 15% হবে, তো সেজন্য 0.15। কে এর মান হলো আমাদের কোশ্চেন দেওয়া আছে 0.12, অর্থাৎ 12%। এরপরে আর্নিংস পার শেয়ার এখানে 15 টাকা হবে, মাইনাস ডির মান 0। এরপর ক্যালকুলেশন করলে 156.25 টাকা, তো আমরা 156 টাকা বলতে পারি। তাহলে এখন দেখো আমার 2 নম্বরে আমরা পাইছি কত? 225 টাকা, 3 নম্বরে পাইছি 156 টাকা। তাহলে কমেন্ট এখন কি হবে? ইয়েস, মানে দুইটার পরিবর্তন হয়েছে। ইয়েস, আওয়ার অ্যান্সার উইল বি চেঞ্জড ইফ দ্য প্রফিটেবিলিটি রেট ইজ অ্যাজিউমড 50%। যদি প্রফিটেবিলিটি রেট আমাদের 50% হয় তাহলে আমাদের অ্যান্সার চেঞ্জ হবে। দেখো আমাদের ডিভিডেন্ড 0% ধরার পরেও আমাদের অপটিমাম রেশিও কিন্তু দুইটার মধ্যে 0%, কিন্তু আমাদের যখন আর এর মান চেঞ্জ হয়েছে তখন কিন্তু অ্যান্সারও চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? মনে রাখবা আমাদের ম্যাথে আর এর মান আর রিটেনশন রেশিও যদি চেঞ্জ হয় তাহলে অ্যান্সারও চেঞ্জ হবে। কি? আর এর মান আর বি এর মান, রিটেনশন রেশিওকে আমরা বি দ্বারা প্রকাশ করি। আর এর মান বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি চেঞ্জ হয়, মনে কর 12% 15% দেওয়া, এরকম যদি চেঞ্জ থাকে তাহলে কিন্তু আমাদের অ্যান্সারও চেঞ্জ হবে। সেজন্য দেখো আমরা এখানে ইয়েস লিখছি। সো মনে রাখবা আর এর মান আর রিটেনশন রেশিও, আর এর মান আর বি এর মান যদি চেঞ্জ হয় তাহলে আমাদের অ্যান্সার চেঞ্জ হবে। এখানে আর এর মান আমাদের 18%, এখানে আর এর মান আমাদের 15%, তো আর এর মান চেঞ্জ, অ্যান্সারও চেঞ্জ হবে। ওকে, তো ওইখানে 225 টাকা, এখানে 156.25 টাকা। ক্লিয়ার? তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। কেউ যদি না বুঝতে পারো প্লিজ অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। অবশ্যই তোমাকে বুঝে নিতেই হবে। না বুঝতে পারো এটা স্বাভাবিক, কিন্তু বুঝে নেওয়াটা তোমার দায়িত্ব। তোমাকে শিখতে হবে, তোমাকে পারতে হবে, বুঝে নিতে হবে। সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ এখানে 2 আর 3 আমাদের দুইটা আর কি কানেকশান, সেই জন্য দুইটা এইভাবে করছি। ওকে, এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। একটা ম্যাথ দেখো, কষ্ট করে করো, দেখবা এগুলোর বাইরে কোনো ম্যাথ আসবে না। কোশ্চেন যদি কঠিনও করে তুমি ম্যাথ পারবে, কারণ আমরা সকল ধরনের ম্যাথ করাই দিচ্ছি। যেভাবে কোশ্চেন আসে তুমি পারবে। ঠিক এটাও আগের মতো প্রায়। দেখো, দ্য আর্নিংস পার শেয়ার অফ সাকিব কোম্পানি 20 টাকা। আর্নিংস পার শেয়ার কত? 20 টাকা দিয়ে দিচ্ছে। ইট হ্যাজ অ্যান ইন্টারনাল রেট অফ রিটার্ন, মানে আর এর মান 15%, অ্যান্ড দ্য ক্যাপিটালাইজেশন রেট কত? 12.5%। ক্যাপিটালাইজেশন রেট মানে কি? তোমার এটা হচ্ছে কে এর মান। তাহলে কে এর মান দিছে, আর এর মান দিছে, এরপরে ইপিএস আর্নিং পার শেয়ার দিছে। এখন বলছে অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল অনুযায়ী হোয়াট শুড বি দ্য অপটিমাম পে আউট রেশিও অফ দ্য কোম্পানি। প্রথমে বলছে অপটিমাম পে আউট রেশিও নির্ণয় করতে। অপটিমাম পে আউট রেশিও আমরা কীভাবে নির্ণয় করি? আর কে এর মধ্যে তুলনা করে। দেখো এখানে কে এর মান কত? কে এর মান হচ্ছে ক্যাপিটালাইজেশন, বা কে এর মান হচ্ছে 12.50, 12.5%, আর রিটার্ন হচ্ছে 15%। তার মানে আর এর মান বড়। আর যদি কে ই থেকে যদি আর এর মান বড় হয়, তাহলে সেটা গ্রোথ ফার্ম। আর গ্রোথ ফার্ম হলে অপটিমাম পে আউট রেশিও হচ্ছে 0। গ্রোথ ফার্ম হলে অপটিমাম পে আউট রেশিও 0। সেজন্য দেখা আমরা এখানে বলছি হিয়ার আর গ্রেটার দেন কে অর 15% গ্রেটার দেন 12.50%। সো অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল অনুযায়ী ইটস গ্রোথ ফার্ম। এটা কি ফার্ম? যেহেতু আর এর মান বড়, কস্ট থেকে আয় বেশি হয়েছে, তাহলে এটা হচ্ছে গ্রোথ ফার্ম। আর গ্রোথ ফার্ম হলে সো অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও হলো 0। তাহলে তুমি ডিভিডেন্ড পে আউট করতেছো কত? 0%। তাহলে অপটিমাম পে আউট রেশিও কত? 0। ক্লিয়ার? তাহলে 1 নম্বরটা আমাদের গেল। 2 নম্বরটা দেখো, হোয়াট শুড বি দ্য প্রাইস অফ দ্য
অফ দ্য শেয়ার অ্যাট দিস পে আউট রেশিও। এখন এই পে আউট রেশিওতে এটার সাথে কানেকশন 2 নাম্বারটার, একের সাথে কানেকশন 2 নাম্বার। এখন যদি এই পে আউট রেশিওতে আমরা মার্কেট প্রাইস নির্ণয় করি তাহলে কত হবে? এখন বলছে এই পে আউট রেশিওতে আমাদের মার্কেট প্রাইস নির্ণয় করতে, হোয়াট শুড বি দ্য মার্কেট প্রাইস। এই এখন আমরা সূত্র ইউজ করবো, এই যে কারেন্ট মার্কেট প্রাইস শেয়ার ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে এ। এখন আমাদের ডির মান কত দেখো, আমাদের ডির মান বের করতে হয় কীভাবে আমরা যদি দেখি, ডি সমান সমান ইপিএস ইন্টু ডিপি রেশিও। ডিপি রেশিও কিন্তু আমাদের এখানে জিরো, কারণ অপটিমাম পে আউট রেশিও কত? জিরো। ইপিএস আমাদের কত আছে? ইপিএস হলো আমাদের 20 টাকা, কোশ্চেনে আছে, এটা কোশ্চেনে বলছে, ইন্টু জিরো। এখন জিরো দিয়ে 20কে গুণ করলে জিরো হবে, সেজন্য আমাদের ডির মান জিরো। আর এর মান আমাদের হলো 15%, কোশ্চেনে বলে দিছে। কে এর মান হলো আমাদের 12.5%। তো এটা আমরা লিখলাম এইভাবে 0.125, এরপরে 0.15। ইর মান হচ্ছে কোশ্চেনে বলছে 20 টাকা, আর ডির মান আমরা জিরো পাইছি, তো জিরো। এরপরে ক্যালকুলেশন করার পরে আসতে হলো 192 টাকা। সো অপটিমাম পে আউট রেশিও যেহেতু আমাদের জিরো, সেই জন্য আমাদের এখানে ডিপি রেশিও জিরো ধরা লাগছে, কারণ এটা ডিভিডেন্ড পে আউট রেশিও জিরো। অপটিমাম পে আউট রেশিও, পে আউট মানেই তো ডিভিডেন্ড প্রদান করা নাকি, সেটা 0%, সেই জন্য আমাদের এখানে 0% ধরে করছে, সেই জন্য আমার ডির মান এখানে জিরো হয়েছে। আর করার পরে আমাদের তাহলে কত আসছে? 192 টাকা। তাহলে আমরা অপটিমাম পে আউট রেশিও বের করলাম, অপটিমাম পে আউট রেশিওর এখানে ডিভিডেন্ড পে আউট রেশিও জিরো ধরে করলে 192 টাকা আসছে। তাহলে দুইটাই শেষ, 2 নম্বরে শেষ। 3 নম্বর দেখো, হাউ শেল দ্য প্রাইস অফ দ্য শেয়ার বি এফেক্টেড ডিফারেন্ট পে আউট উইল ওয়ার এমপ্লয়েড। এখন বলছে হাউ শেল দ্য প্রাইস অফ দ্য শেয়ার, শেয়ার মূল্য কত হবে বা শেয়ার মূল্য কত হওয়া উচিত, বর্তমান বা কারেন্ট শেয়ার মূল্য কত হওয়া উচিত যদি ডিফারেন্ট পে আউট করা হয়। যদি এখন তুমি যদি 50% ধরে করো তাহলে এটা ডিফারেন্ট হচ্ছে, আমাদের এটা কত 0% দিয়ে করছে। এখন বলছে যদি তুমি ডিফারেন্ট করো, এখন জিরো থেকে যদি আরও বড় করো বা ছোটো করো, বিষয়টা এমন আর কি। আমাদের আসেই তো তিনটা, 0%, 15%, 100%। তো 0% দিয়ে এখন করছে, আমরা ডিফারেন্ট এখন 50% দিয়ে করি, কোনো সমস্যা আছে? সো আমরা এখন 50% দিয়ে করি। বলছে 50% হলে শেয়ার মূল্য কত হবে, বা ডিফারেন্ট করলে শেয়ার মূল্য কত হবে। যখন আমরা জিরো দিয়ে করছি তখন আমাদের শেয়ার মূল্য আসছে 192 টাকা। এখন আমরা ডিফারেন্ট আরেকটা ধরে করি, তাহলে শেয়ার মূল্য কত আসে সেটাই জানতে চাইছে। ওকে, তাহলে বলছে ইফ দ্য ফার্ম চুজ এ পে আউট রেশিও 50%, অর্থাৎ ফার্ম যদি 50% এখন চুজ করে, তাহলে অর্থাৎ ডিভিডেন্ড পে আউট 50% চুজ করে, তাহলে শেয়ার মূল্য কত হবে? এই যে প্রাইস অফ দ্য শেয়ার কত হবে, সূত্র একে, পি সমান সমান ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। ডি হচ্ছে 10। কীভাবে 10 দেখো, শেয়ার আমাদের এখন ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু 50% ধরে করতেছে। আমরা ডির মান কীভাবে বের করি, ইপিএস ইন্টু ডিপি রেশিও। হ্যাঁ, ইপিএস আমাদের 20 টাকা, 20 টাকা আমাদের এখন ডিভিডেন্ড পে আউট রেশিও হলো 50%, তাহলে 20 টাকার 50% কত? 10 টাকা। 20 টাকার 50% 10 টাকা, তাহলে এই 10 টাকা হলো এখন আমাদের ডি, সেই জন্যই আমরা ডি এখন 10 টাকা লিখছি। আর এর মান আমাদের কোশ্চেনে দেওয়া আছে 15%, তো এটাকে আমরা লিখছি 0.15। কে এর মান দেওয়া আছে আমাদের 12.5%, তো এটাকে লিখছি 0.125। এরপরে ইর মান হচ্ছে আমাদের 20 টাকা, ইপিএস হলো আমাদের 20 টাকা, আর ডির মান হলো আমাদের 50%। আমরা 10 টাকা পাইছি, 10 টাকা। এরপরে আমাদের কে এর মান যেটা আছে এটা, এরপরে আমরা এখানে যোগ ভাগ গুণ ভাগ যোগ করে আমাদের ক্যালকুলেশনের পরে আসছে 176 টাকা। দেখো ক্যালকুলেশন তোমরা এগুলো ক্যালকুলেটার করবা, হ্যাঁ, না পারো কোনো কারণ, আর না পারলে অবশ্যই আমাকে বলবা, না পারতে পারো স্বাভাবিক, অবশ্যই বলতে হবে, হ্যাঁ। তাহলে এখন আসছে 176 টাকা। তাহলে আমাদের যখন অপটিমাম পে আউট রেশিও জিরো ছিল, এটা দিয়ে আমাদের বলছে মার্কেট প্রাইস কত হবে। প্রথমে বলছে অপটিমাম পে আউট রেশিও কত, জিরো পাইছি আমরা, দুইটার মধ্যে তুলনা করছে, আর কে এর মধ্যে তুলনা করে অপটিমাম পে আউট রেশিও পাইছি জিরো পাওয়ার পরে আমাদের বলছে এই জিরো যেহেতু পাইছি, এই অপটিমাম পে আউট রেশিওতে মার্কেট প্রাইস কত হবে।
এই অপটিমাম পে আউট রেশিওতে মার্কেট প্রাইস আমাদের 192 টাকা হয়েছে, যেখানে ডিপি রেশিও 0 ধরা হয়েছে। এই যে পে আউট রেশিও বলা হয় এটা হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিও মানে তুমি লভ্যাংশ হিসেবে কত টাকা প্রদান করতেছো, 0। তো 0% দিয়ে যে ডিপি রেশিও 0 ধরে করছে, আমাদের এখানে 0 আছে। এরপরে বলছে যদি ডিফারেন্ট পে আউট রেশিও ধরা হয়, যদি ডিফারেন্ট পে আউট রেশিও ধরা হয় তাহলে কত হবে। এখানে বলছে আমাদের এটা দিয়ে 0 দিয়ে করতে বা যে পে আউট পাইছি সে পে আউট দিয়ে মার্কেট প্রাইস নির্ণয় করতে। এখানে বলছে যে আমরা আলাদা বা ডিফারেন্ট, এই যে ডিফারেন্ট বলছে, ডিফারেন্ট পে আউট রেশিও দিয়ে করি তাহলে মার্কেট প্রাইস কত হবে। সো এটা যেহেতু 0 দিয়ে করা, আমরা এটা 50% ধরে করছি, কোনো সমস্যা আছে? 50% ধরে করছি, তাহলে মার্কেট প্রাইস এসে 176 টাকা। তাহলে যখন আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও ছিল 0%, তখন মার্কেট প্রাইস 192 টাকা আসছে। যখন ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা 50% করছি, তখন আমাদের 176 টাকা আসছে। আমি যদি তোমাদের এটা আশা করি বুঝতে পারছো। আমি এখন তোমাদের একটু ডিপলি আর একটু গবেষণা করে বোঝাই। সেটা হলো, যখন তোমার কোম্পানি থেকে তুমি ডিভিডেন্ড দিচ্ছ, ডিভিডেন্ড দিলে তোমার কোম্পানি থেকে রিটেনশন বা জমার হার কমে যায়। যেটা জমা রাখো, যদি তোমার লাভের পুরোটা জমা রাখো তাহলে কোম্পানির লাভ হচ্ছে বেশি টাকা জমা থাকতেছে। যখন তুমি ডিভিডেন্ড দিচ্ছ, লভ্যাংশ দিচ্ছ লাভ থেকে, তখন তোমার কিন্তু জমা কমে যাচ্ছে, জমাত কিন্তু তখন কমে যাচ্ছে। দেখো, যখন তুমি ডিভিডেন্ড 0 টাকা দিচ্ছ, তখন কিন্তু তোমার পুরো টাকা জমা থাকতেছে কোম্পানিতে, সেই জন্য 192 টাকা মানে বেশি শেয়ার প্রাইস। আর যখন দেখো তুমি 50% প্রদান করতেছো, 50% লভ্যাংশ দিচ্ছ, তখন কিন্তু তোমার শেয়ার কত আসতেছে, শেয়ার প্রাইস আসতেছে 176 টাকা। তখন কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ 50% রাখতেছো, 50% লভ্যাংশ দিচ্ছ। এখন যেহেতু লভ্যাংশ তুমি দিচ্ছ, তার মানে তোমার জমা থেকে টাকা কমতেছে, আর কমা মানে কি তোমার দেখো এখন কিন্তু কমছে। যখন তুমি টাকা দেওনি, লভ্যাংশ দেওনি, তখন বেশি, যখন লভ্যাংশ 50% দিছে তখন 176 টাকা, তখন কিন্তু কমে গেছে। ক্লিয়ার? সো এটাই হলো আর কি কাহিনী। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝতে পারো প্লিজ অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। অনেক কষ্ট করে পড়াই তো, না বুঝলে অবশ্যই বলতে হবে, হ্যাঁ। তো আশা করছি আজকের ক্লাসটাও বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।